নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 4 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগ, রামকিঙ্কর বেইজ কি নামে পরিচিত? উত্তরটি হবে সাঁওতাল ভাস্কর নামে। একের দুই, এক চর বসিয়ে দিলেন, কার মুখে চর বসিয়ে দিলেন? উত্তরটি হবে গোল্ডির মুখে। পরের প্রশ্ন, গ্যাংটক থেকে নাথুলা গিরিশঙ্করের দূরত্ব কত? উত্তরটি হবে মাত্র 26 মাইল। একের চার, মনোরহ হম্মরূপে হর্মুখ শব্দের অর্থ কি? উত্তর হবে অট্টালিকা। একের পাঁচ, কার নাম দুন্দুভি? দুন্দুভি কি? একটি বাদ্যযন্ত্র। একের ছয়, হঠাৎ একটি গুলির আওয়াজ, গুলির আওয়াজ কোথায়? উত্তরটি হবে বিন্নি ধানের মাঠে। একের সাত, বিছড়ি কোন শ্রেণীর শব্দ? উত্তরটি হবে অর্ধ তৎসম। পরের প্রশ্ন, রূঢ় শব্দের উদাহরণ কোনটি? উত্তরটি হবে মণ্ডপ। একের নয়, সায়ন কোন ধরনের প্রত্যয়? উত্তরটি হবে তদ্ধিত প্রত্যয়। একের 10, উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে, রেখাঙ্কিত পদটি কোন কর্তা? এটি হবে নিরপেক্ষ কর্তা। একের 11, উদ্দেশ্য অনুসর্গটি কোন কারকে প্রধানত প্রযুক্ত হয়? এটি উত্তরটি হবে নিমিত্ত কারকে। এবার দেখো দুই দাগে আছে, দু এক কথায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়, কে গণেশের ডেরায় নেমেছিল? উত্তরটি হবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। 2-2 দাগ, তাকে দেখে হেসে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র সম্বন্ধে উদ্দৃষ্ট ব্যক্তি কি বলেছে? কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। পরের প্রশ্ন 2-3, একে তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে, কার কথা বলা হয়েছে? উত্তরটি হবে টুনুর কথা বলা হয়েছে। 2-4, এক দেহে হলো লীন, কারা কারা এক দেহে লীন হলো? আর্য অনার্য সব হুন দ্রাবিড় চীন পাঠান মোগল ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। 2-5, পাখি সব করে রব রাতি পোহাইল, উক্ত মন্তব্যটি কোন পাখির? এটি হবে মদনমোহর তর্কালঙ্কার। পরের প্রশ্ন, সেই ধন্য নরকুলে, নরকুলে কে ধন্য? নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন। মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, তাকেই সর্বদা পুজো করে। এরপরে দেখো 2-7, মাকু উপন্যাসের লেখককে? উত্তরটি হবে লীলা মজুমদার। 2-8, ঝোলা ঝোলা কোট প্যান্টলুন পরা একটা অচেনা লোক, লোকটির নাম কি? উত্তরটি হবে ঘড়িওয়ালা। 2-9, কৃৎ প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে, যেমন দৃষ্টব্য, দৃষ্টব্য। পরের প্রশ্ন, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় কোন কর্তা? এটি হবে প্রযোজক কর্তা। 2-11, ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, তাকে এক কথায় বলে ঋত্বিক। 1-12, কূপমণ্ডূক শব্দের দ্বারা কোন অর্থ প্রকাশ পাচ্ছে? সংকীর্ণ চেতালোক। পরের প্রশ্ন দেখো, যে কোনো দুটি মিশ্র শব্দের উদাহরণ দাও, যেমন হাট বাজার, জল ঢাকা। এবার চলে যায় 3 দাগে, বলেছে কম বেশি 30টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-1 দাগ, তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না, বক্তাকে? এখানে বক্তা হলো নরহরি। কার কি ইচ্ছে হয়েছিল? উত্তরটি লিখবে নরহরির মায়ের ইচ্ছে হয়েছিল কাশীবাসী হওয়া। পরের প্রশ্ন, কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন, কিভাবে টেলিফোন বসানোর ব্যবস্থা হয়েছিল? প্রবোধ কুমার সান্যালের রচিত
দেবতা হিমালয়ের প্রথম খণ্ডের কালিম্পং অধ্যায়ের অন্তর্গত দেবতা হিমালয় নামক পাঠ্য গদ্যাংশ থেকে জানতে পারি 25শে বৈশাখের সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন বলে কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা ও কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিল। দিনের দিনদার আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল বক্তাকে। এখানে বক্তা হলো সমরেশ। আর কোন দিনের কথা বলা হয়েছে? যেদিন টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ ছিল। এবার চলে যাই চার দাগে। চার দাগে বলেছে কম বেশি 30টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, তাৎপর্য লেখো। কালস্রোতে অহংকারী সাম্রাজ্যের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষর করতে চেয়েছিল। কালের স্রোত মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলোর স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে। পরের প্রশ্ন দেখো, সেথা হতে সবে আনে উপহার। সেথা হতে বলতে কোথা থেকে, উপহার বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশে সেথা বলতে পশ্চিমী দেশগুলোর কথা বলা হয়েছে। পশ্চিমী দেশগুলো আধুনিক প্রযুক্তিবিদ্যায় উন্নত, সেখান থেকে সেই প্রযুক্তিবিদ্যার ধারা নিয়ে আসাকেই কবি উপহার নিয়ে আসা বলেছেন। পরের প্রশ্ন দেখো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা শব্দের অর্থ কি? কি খটকা মনে লেগে আছে? খটকা শব্দের অর্থ হলো সন্দেহ, আর এরই সাথে ছিল কি খটকা মনে লেগে আছে। এখান থেকে দেখো, ছেলেটির মনে ঝোলাগুড় পিষে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়ে তার মনে খটকা লাগে। পরের প্রশ্ন দেখো, 5 দাগে 5-এর 1 দাগ বলেছে কালিয়ার বন কেমন মাকু গল্প অবলম্বনে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। সোনাটিয়াদের গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। এই বনের বড় বড় গাছগুলো যেমন শামিয়ানা খাটিয়ে রেখেছে, পাতার ফাঁক দিয়ে ছিটে ফোটা রোদ এখানে ওখানে এসে পড়ে, শুকনো পাতা পড়ে নিচে যেন তলায় গালিচা তৈরি করে রাখে। গাছে গাছে নানা রঙের ফুল ফুটে থাকে, যেন সুন্দর একটা সবুজ আলো চারিদিকে ছড়িয়ে আছে। এরপরে আছে হোটেল বলে হোটেল, এ কি এলাহি ব্যাপার, হোটেলের বর্ণনা দাও। মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার কনকনে আগুনের মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল। চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছিল। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল। বট গাছের নিচু উঁচু ডালে সারি সারি লোক পা ডুবিয়ে বসেছিল। কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। এবার চলে যাই 6 দাগে, বলেছে কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে তিনি কিভাবে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানের কাহিনী থেকে নেওয়া হয়েছে। এখানে ব্যতিক্রমী মানুষটি হলেন স্বয়ং পাগলা গণেশ। গল্পে বর্ণিত 3598 সালেরও 150 বছর পূর্বে যখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়, তখন অন্য অনেকের মতো গণেশও তার 50 বছর বয়সে তা পান করেন এবং তার আর মৃত্যু হয় না। প্রায় সব সময় থেকেই শিল্প বিরোধী আন্দোলনও শুরু হয়। মানুষের কাছে তখন থেকেই বিজ্ঞান হয়ে ওঠে চর্চার একমাত্র বিষয়। চর্চার বিষয় থেকে অনিবার্যভাবে বাদ পড়ে যাওয়া সাহিত্য, শিল্প, সঙ্গীত।
বিষয়গুলোকে অনাবশ্যক বলে বিবেচিত করে। সমকালীন ঘটনার এই গতি প্রকৃতি গণেশের পছন্দ হয় না। বিজ্ঞানের বাড়াবাড়ির ও যে একটা সীমা থাকা দরকার এ তার মনে হয়। তাই একক প্রচেষ্টার কালের গতিকে উল্টে দিয়ে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেয় সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরি গুহায়। একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকার সাধনা। এইভাবে তিনি বেগের যুগ আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন। পরের প্রশ্ন দেখো, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। কার মূর্তি গড়ার ইতিহাসের কথা বলা হয়েছে, তার মূর্তি গড়ার ইতিহাসটি বিবৃত করো। উত্তরটি হবে রামকিঙ্কর বেইজির মূর্তি গড়ার কথা বলা হয়েছে। ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এই প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছিলেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকত। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার সংগ্রামে নারী রচনাংশে বিপ্লবী দুকরিবালা দেবী সম্পর্কে আলোচনা করো। দেখে নাও এখান থেকে দুকরিবালা দেবীর পরিচয় রয়েছে। এ পর্যন্ত। এরপরে 7-এর 1 দাগে দেখো, একুশের কবিতায় একুশের গুরুত্ব কিভাবে এরপরে আছে 7-এর 1 দাগে, একুশের কবিতায় একুশের গুরুত্ব কবিতা অবলম্বন আলোচনা করো। দেখে নাও এখান থেকে। পরের প্রশ্ন দেখো 7-এর 2, এই ভারতের মহামানবের সাগর তীর। ভারত কিভাবে মহামানবের সাগর তীর হয়ে উঠেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখে নাও। 8-এর 2 দাগটা দেখাচ্ছি, লীলা মজুমদারের রচিত মাকো উপন্যাস অবলম্বনে মাকুর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও মাকুর পরিচয় দেওয়া আছে। তাহলে চলো তোমাদের 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম।